যেখানেই রক্ষক হয়ে ওঠে ভক্ষক, সেখানে ন্যায় বিচারের আশা প্রায় থাকে না বললেই চলে। চোখের সামনে ঘটে যাওয়া অন্যায়ের একমাত্র সাক্ষী ছিল সে। কিন্তু সত্যি বলার মূল্য যদি হয় নিজের জীবন, তাহলে সে কি করবে? এই প্রশ্নটিই ছিল কনস্টেবল মীরা শর্মার জীবনের এক কঠিনতম পরীক্ষা। দুপুরের সূর্য তখন আগুন ঝরাচ্ছিল, প্রখর রোদে চারদিক ঝলসে যাচ্ছিল। পুলিশের জিপের ভেতর কনস্টেবল মীরা শর্মার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছিল। বাবার সৎ আদর্শকে পাথেয় করেই সে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিল। তার ছোটবেলা কেটেছে বাবার সততার গল্প শুনে, যেখানে উর্দি মানে ছিল ন্যায় আর সুশাসনের প্রতীক। কিন্তু ট্রেনিংয়ের সুশৃঙ্খল জগৎ আর বাইরের নির্মম বাস্তবতার পার্থক্যটা সে প্রথম দিন থেকেই টের পাচ্ছিল। তার সিনিয়র হাবিলদার অজয় সিং এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে ফোনে কর্কশ গলায় কারো সাথে ঝগড়া করছিলেন। তার কথায় টাকার হিসেব, হুমকি এবং ক্ষমতা প্রদর্শনের এক মিশ্রণ শুনে মীরার অস্বস্তি হচ্ছিল। সে অজয়ের অমনোযোগিতার দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও থেমে গেল। একজন নতুন হিসেবে সিনিয়রকে উপদেশ দেওয়ার সাহস তার ছিল না, বিশেষ করে এমন একজন উগ্র মেজাজের অফিসারের সাথে। গ্রাম্য বাজারের কাছাকাছি আসতেই অজয় সিং একটি সংকীর্ণ মোড় ঘুরতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। মীরা কিছু বুঝে ওঠার আগেই তীব্র ঝাঁকুনি দিয়ে জিপটা সজোরে ধাক্কা মারল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পুরনো বিবর্ণ টেম্পোকে। টেম্পোটি দেশীয় সবজিতে বোঝাই ছিল, মনে হচ্ছিল যেন একটি ছোটখাটো সবজির বাগান চাকার ওপর দাঁড়িয়ে আছে। চালকের আসনে বসা একজন 50 কৃষক হয়তো সারাদিনের বেচাকেনা শেষে নিজের ভাঙাচুরা কুড়েঘরের দিকে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। সংঘর্ষের তীব্রতায় টেম্পোটি একদিকে হেলে পড়ল এবং মুহূর্তের মধ্যে কৃষকের সারাদিনের পরিশ্রম আর সমস্ত পুঁজি, শত শত তাজা টমেটো, বেগুন আর সবুজ লঙ্কা রাস্তায় ছড়িয়ে পড়ল। মনে হলো যেন কেউ সবুজ আর লালের এক বিশাল গালিচা বিছিয়ে দিয়েছে রাস্তার উপর। টায়ার ফাটার মতো তীব্র শব্দের পর নেমে এলো এক আশ্চর্য নীরবতা, যা সেই মুহূর্তের ভয়াবহতাকে আরও বাড়িয়ে তুলল। কৃষকটি হতভম্ব হয়ে তার নষ্ট হয়ে যাওয়া ফসলের দিকে তাকিয়ে রইল। তার চোখে ছিল এক গভীর শূন্যতা। তার চোখের সামনে তার স্বপ্ন, তার শ্রম আর তার পরিবারের আগামী দিনের খাবার মাটিতে মিশে যাচ্ছিল। মীরা স্পষ্ট বুঝতে পারছিল যে এই দুর্ঘটনার জন্য অজয় সিংয়ের বেপরোয়া চালনাই দায়ী, যা মোবাইল ফোনে কথা বলার সময় তার মনোযোগ হারানোর ফল। তার বুকটা এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল, কারণ সে জানত যে এই নীরবতা বেশি দিন টিকবে না। গাড়ি থেকে নামার সাথে সাথে হাবিলদার অজয় সিংয়ের ভেতরের ধূর্ত মানুষটা জেগে উঠল। নিজের ভুল ঢাকার জন্য সে আক্রমণের পথ বেছে নিল, যা ছিল তার বহু পুরনো অভ্যাস। সে টেম্পোর চালকের দিকে তেড়ে গিয়ে চিৎকার করে বলল, চোখে দেখতে পাস না? রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে রেখেছিস কেন? তোর লাইসেন্স আছে? তার কর্কশ চিৎকারে আশেপাশের দোকানদার আর পথচারীরা মুহূর্তেই জড়ো হয়ে গেল, কিন্তু সবাই নিরাপদ দূরত্ব বজায় রাখল। উর্দির সাথে বিবাদে জড়াতে কেউ চায় না, কারণ সবাই জানে যে পুলিশের ক্ষমতার সামনে সাধারণ মানুষ কতটা অসহায়। গরিব কৃষকটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হুজুর, আমি তো রাস্তার একদম পাশেই ছিলাম, আপনি তো ফোন দেখতে দেখতে এসে। কথা শেষ করার আগেই অজয় তার কলার চেপে ধরল। আমার সাথে মুখে মুখে তর্ক করছিস? সরকারি গাড়ির কত ক্ষতি হয়েছে দেখেছিস? তোর মতো 10টা ড্রাইভারকে আমি বিনা কারণে ভেতরে ঢুকিয়ে দিতে পারি। চুপচাপ যা বলছি শোন। অজয়ের এই ক্ষমতার নগ্ন আস্ফালন দেখে মীরা স্তব্ধ হয়ে গেল। তাকে ট্রেনিংয়ের সময় শেখানো হয়েছিল যে দুর্ঘটনা ঘটলে কিভাবে শান্তভাবে পরিস্থিতি সামলাতে হয়, আহতদের সাহায্য করতে হয় এবং নিরপেক্ষভাবে তদন্ত করতে হয়। কিন্তু এখানে তার সিনিয়র অফিসারই নিজে আইন ভাঙছিলেন, যা ছিল তার প্রশিক্ষণের সম্পূর্ণ বিপরীত। কৃষকটি হাত জোড় করে কাঁদতে লাগল। তার চোখে ছিল অসহায়ত্বের ছাপ। স্যার, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দিন। আমি গরিব মানুষ, আমার সবজিগুলো সব নষ্ট হয়ে গেল। তার কান্না বা অসহায়তা অজয়ের মনে কোনো প্রভাব ফেলল না, বরং সে আরও কঠোর হয়ে বলল, কান্না বন্ধ কর। গাড়ির যা ক্ষতি হয়েছে তার জরিমানা তোকেই দিতে হবে। কৃষকটি আতকে উঠে বলল, 5,000 টাকা? স্যার, আমার কাছে তো 500 টাকাও নেই। সারাদিনের যা বিক্রি করেছি সব তো আপনার সামনেই। এই বলে সে তার পকেটে থাকা কয়েকটা 100 আর 50 টাকার নোট বের করে দেখালো। অজয় তার হাত থেকে প্রায় ছিনিয়ে নিয়ে টাকাগুলো গুনে দেখল, মাত্র 700 টাকা। সে বিদ্রূপের হেসে টাকাগুলো নিজের পকেটে রেখে বলল, যা, আপাতত এটাই রাখলাম, বাকিটা পরে এসে নিয়ে যাব। তারপর তার শকুনের মতো চোখ পড়ল দুর্ঘটনার সময় পাশ দিয়ে যাওয়া একটি প্রাইভেট গাড়ির ওপর, যার চালক ভয়ে গাড়ি থামিয়ে দৃশ্যটা দেখছিল। অজয় সেই গাড়ির চালকের কাছে গিয়ে জানালায় টোকা দিল। লোকটি কাঁচ নামাতেই অজয় বলল, আপনি তো সব দেখেছেন, তাই না? চলুন, থানায় সাক্ষী দিতে হবে।
কোর্টে হাজিরা, উকিলের খরচ, অনেক ঝামেলা আছে। কিন্তু গাড়ির চালক একজন সাধারণ চাকরিজীবী, তিনি এই ঝামেলায় জড়াতে চাইলেন না। তিনি মিনতি করে বললেন, স্যার, আমাকে ছেড়ে দিন। অজয় তার দুর্বলতা ধরে ইশারায় বুঝিয়ে দিল যে কিছু চা পানির খরচ দিলে ঝামেলা মিটে যেতে পারে। ভয়ে ভয়ে লোকটি তার মানিব্যাগ থেকে 1000 টাকার একটি নোট বের করে অজয়ের হাতে গুজে দিল। অজয় টাকাটা পকেটে রেখে তাকে চলে যাওয়ার ইশারা করল। মীরা চোখের সামনে এই নির্লজ্জ শোষণ দেখে বাক্রুদ্ধ হয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল তার উর্দিটা লজ্জায় আর অপমানে ভারী হয়ে উঠেছে। কৃষকটি যখন ভাঙা মন নিয়ে তার নষ্ট সবজিগুলো জড়ো করার ব্যর্থ চেষ্টা করছিল, মীরা আর নিজেকে আটকে রাখতে পারল না। তার ভেতরের সৎ সত্তাটা বিদ্রোহ করে উঠল। সে অজয় সিংয়ের সামনে গিয়ে দাঁড়াল এবং নিচু কিন্তু স্পষ্ট গলায় বলল, স্যার, আপনি যা করলেন তা ঠিক নয়। ভুলটা আমাদের, আর আপনি উল্টো ওই গরিব লোকটার থেকে টাকাও নিলেন এবং একজন সাক্ষীকেও ভয় দেখালেন। এটা আমাদের উর্দির অপমান। মীরার মুখে এরকম সরাসরি কথা শুনে অজয় প্রথমে চমকে গেলেন, তারপর তার মুখটা রাগে লাল হয়ে গেল। সে মীরাকে একপাশে টেনে নিয়ে হিস হিসিয়ে বলল, তুই কি পাগল হয়ে গেছিস? নতুন এসেছিস, কিছুই জানিস না। এটাকেই বলে প্র্যাকটিক্যাল পুলিশিং। সিস্টেমের সাথে চলতে শেখ, নইলে হারিয়ে যাবি। মীরা ভয় পেল, পিছু হটল না। সে বলল, আমি এই সিস্টেমের অংশ হতে আসিনি, আমি এসেছিলাম আইন রক্ষা করতে। তার গলার দৃঢ়তা অজয়কে আরও ক্ষিপ্ত করে তুলল, কিন্তু আশেপাশের লোকের জন্য সে নিজেকে সংযত রাখল। এটি ছিল মীরার প্রথম প্রতিবাদ, তার চাকরির প্রথম দিন সিস্টেমের গভীর পচনের বিরুদ্ধে তার প্রথম পদক্ষেপ। সে জানতে এই প্রতিবাদের পরিণাম ভয়ঙ্কর হতে পারে, কিন্তু সে তার বিবেকের কাছে হেরে যেতে রাজি ছিল না। পেট্রোলিং শেষে থানায় ফেরার পথে জিপের ভেতর নেমে এল এক অস্বস্তিকর ভারী নীরবতা। থানায় পৌঁছে অজয় সিং মীরাকে তার কেবিনে ডেকে পাঠালেন। দরজা বন্ধ করার সাথে সাথে তার ভদ্রতার মুখোশটা খসে পড়ল। খুব সততা দেখাতে এসেছিস, তাই না? বড় অফিসার হতে চাস? মনে রাখিস, তোর মতো 1000টা মেয়ে রোজ আসছে আর যাচ্ছে। তার গলায় ছিল স্পষ্ট হুমকি। সে একটা ফাইল বের করে বলল, তোর চাকরি এখনো পাকা হয়নি, প্রবেশনারি পিরিয়ডে আছিস। আমি শুধু একটা রিপোর্টে লিখে দেব যে তুই ডিউটিতে অমনোযোগী আর সিনিয়রদের অবাধ্য। তোর ক্যারিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। এরপর সে আরও ব্যক্তিগত আক্রমণ শুরু করল। মেয়েরা বড্ড বেশি আবেগপ্রবণ, তাই তোদের দিয়ে শক্ত কাজ হয় না। যা দেখেছিস চুপচাপ হজম করতে শেখ, নইলে এই লাইনে টিকতে পারবি না। আমি তোর ভালোর জন্যই বলছি। অজয়ের এইসব কথা মীরার আত্মসম্মানে আঘাত করছিল। সে শুধু তার ক্যারিয়ার নিয়েই হুমকি দিচ্ছিল না, বরং তার নারীত্ব এবং যোগ্যতা নিয়েও প্রশ্ন করছিল। মীরা বুঝতে পারছিল সে এক ভয়ঙ্কর চক্রের মধ্যে এসে পড়েছে, যেখানে সততার কোনো দাম নেই, আছে শুধু ক্ষমতার দম্ভ আর আপোষের খেলা। কেবিন থেকে বেরিয়ে আসার সময় তার নিজেকে খুব একা আর অসহায় মনে হচ্ছিল। তার স্বপ্ন, তার আদর্শ সবকিছু যেন এক মুহূর্তে ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। বাড়ি ফিরেও মীরা এক মুহূর্তের জন্য শান্তি পেল না। অজয় সিংয়ের বলা কথাগুলো, তার হুমকি, তার বিদ্রূপ সবকিছু তার কানের মধ্যে বাজছিল। রাতের খাবার মুখে তুলতেও সে পারল না। নিজের ছোট ঘরে সে অস্থিরভাবে পায়চারা করতে লাগল। তার মনের মধ্যে চলছিল এক ভয়ঙ্কর ঝড়। একদিকে ছিল তার চাকরি বাঁচানোর চিন্তা, তার পরিবারের স্বপ্ন। সে অনেক কষ্ট করে, অনেক প্রতিকূলতার সাথে লড়াই করেই চাকরিটা পেয়েছে। একটা ভুল পদক্ষেপে সবকিছু শেষ হয়ে যেতে পারে। অন্যদিকে ছিল তার বাবার দেওয়া শিক্ষা, তার নিজের আদর্শ। তার মনে পড়ল তার মৃত বাবার কথা। বাবাও একজন সৎ পুলিশ অফিসার ছিলেন। তিনি প্রায়ই বলতেন, উর্দিটা শুধু একটা পোশাক নয়, এটা একটা দায়িত্ব। এই দায়িত্বের সাথে কখনো বেইমানি করবি না। এমন কাজ করবি যাতে মানুষ উর্দির সম্মান করে, ভয় না পায়। বাবার মুখটা মনে পড়তেই তার চোখ জলে ভরে গেল। সে তার বাবার গর্ব হতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতি তাকে এক কঠিন পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। সে কি অন্যায়ের সাথে আপোষ করে নেবে আর সারা জীবন বিবেকের দংশনে জ্বলবে, নাকি সে রুখে দাঁড়াবে এবং নিজের ক্যারিয়ারকে ঝুঁকির মধ্যে ফেলবে? সারা রাত ধরে তার মনের মধ্যেই দ্বন্দ্ব চলল। ভোরের আলো যখন জানলার পর্দা সরিয়ে তার ঘরে প্রবেশ করল, তখন মীরার চোখ দুটো ছিল লাল, কিন্তু তার দৃষ্টি ছিল স্থির। সে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। সে হার মানবে না, সে লড়বে, শেষ পর্যন্ত লড়বে। চাকরি যাক বা থাক, সে তার আদর্শকে মরতে দেবে না। পরের দিন ডিউটিতে গিয়ে মীরা নিজেকে পুরোপুরি বদলে ফেলল। তার মুখে ছিল না কোনো উদ্বেগ বা রাগের ছাপ। সে অজয় সিংহের সাথে এমনভাবে স্বাভাবিক ব্যবহার করতে লাগল যেন গতকাল কিছুই হয়নি। অজয় ভাবল তার হুমকিতে কাজ হয়েছে। মেয়েটি ভয় পেয়ে লাইনে চলে এসেছে। সে মনে মনে হাসল, কিন্তু সে জানত না মীরার মাথায় অন্য পরিকল্পনা ঘুরছে।
মীরা বুঝতে পেরেছিল শুধু মুখের কথায় বা অভিযোগে কোনো লাভ হবে না। অজয়ের মতো ধূর্ত লোকের বিরুদ্ধে লড়তে হলে তার হাতে চাই অকাট্য প্রমাণ। দুপুরে চায়ের দোকানে বসে মীরা অত্যন্ত চালাকির সাথে গতকালের প্রসঙ্গটা তুলল। সে এমনভাবে কথা বলতে লাগল যেন সে অজয়ের কাজে মুগ্ধ। স্যার, কাল আপনি যা করলেন দারুণভাবে সামলেছেন। আমি তো নতুন, এসবের কিছুই বুঝি না। কিভাবে যে ওই ঝামেলা থেকে টাকা বের করলেন যদি একটু শেখাতেন। তার প্রশংসায় অজয়ের অহংকার জেগে উঠল। সে গর্বের সাথে পুরো ঘটনাটা আবার বিশদভাবে বর্ণনা করতে শুরু করল। কিভাবে সে কৃষকটিকে ভয় দেখিয়েছিল, কিভাবে গাড়ির চালকের দুর্বলতার সুযোগ নিয়েছিল এবং কিভাবে এই সিস্টেম কাজ করে। সে যা বলছিল তা ছিল তার দুর্নীতির নির্লজ্জ স্বীকারোক্তি। মীরা খুব মনোযোগ দিয়ে শোনার অভিনয় করছিল, কিন্তু তার শার্টের ওপরের পকেটে থাকা মোবাইল ফোনের ভয়েস রেকর্ডার তখন নিঃশব্দে অজয়ের প্রতিটি কথা রেকর্ড করে নিচ্ছিল। অডিও রেকর্ডিংয়ের মতো শক্তিশালী প্রমাণ হাতে পাওয়ার পর মীরার সাহস বহুগুণে বেড়ে গেল। কিন্তু তার সামনে ছিল আরও বড় প্রশ্ন। এই প্রমাণ নিয়ে সে কার কাছে যাবে? সে জানত স্থানীয় থানার বড়বাবু এসএইচও হাবিলদার অজয়ের ঘনিষ্ঠ। সেখানে অভিযোগ করলে প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে এবং বিপদ আরও বাড়তে পারে। তাকে এমন একজনের কাছে যেতে হবে যিনি সৎ, নির্ভীক এবং ক্ষমতার অপব্যবহারকে প্রশ্রয় দেন না। মীরা তার ট্রেনিংয়ের দিনগুলোর কথা মনে করার চেষ্টা করল। তখন তাদের একাডেমিতে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন জেলার ডিএসপি আরতি শর্মা। আরতি শর্মা ছিলেন একজন কিংবদন্তি অফিসার, যার সততা এবং কঠোরতার গল্প সবার মুখে মুখে ফেরে। মীরার মনে পড়ল ডিএসপি ম্যাডাম নতুন নিয়োগপ্রাপ্তদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা এই বাহিনীর ভবিষ্যৎ। যদি কখনো সিস্টেমের মধ্যে কোনো অন্যায়ের শিকার হও বা সাক্ষী থাকো, ভয় পাবে না। আমার দরজা তোমাদের জন্য সব সময় খোলা। এই কথাটা মীরার মনে নতুন করে আশা জাগাল। সে সিদ্ধান্ত নিল সে ডিএসপি আরতি শর্মার সাথেই দেখা করবে। এটা একটা বিশাল ঝুঁকি ছিল। একজন সাধারণ কনস্টেবল হয়ে সরাসরি ডিএসপির কাছে যাওয়াটা নিয়মের বাইরে। যদি ডিএসপি ম্যাডাম তার কথা বিশ্বাস না করেন তাহলে তার পরিণাম ভয়ঙ্কর হতে পারে। কিন্তু এই ঝুঁকিটা তাকে নিতেই হতো। সে ডিএসপি অফিসের ঠিকানা জোগাড় করল এবং ডিউটি শেষে উর্দি বদলে সাধারণ পোশাকে একাই সেদিকে রওনা দিল। তার বুকের ভেতরটা ধুকপুক করছিল, কিন্তু তার পদক্ষেপে ছিল এক দৃঢ় প্রতিজ্ঞা। ডিএসপি আরতি শর্মার অফিসের বাইরে দাঁড়িয়ে মীরার বুকটা ভয় আর উত্তেজনায় কাঁপছিল, কিন্তু সে সাহস সঞ্চয় করে ভেতরে ঢুকল। আরতি শর্মা তার সামনে একজন সাধারণ তরুণীকে দেখে কিছুটা অবাক হলেন। মীরা তাকে স্যালুট করে সংক্ষেপে নিজের পরিচয় দিল এবং কোনো ভনিতা করে পুরো ঘটনাটা খুলে বলল। সে কিছুই না লুকিয়ে অজয় সিংহের দুর্ঘটনা ঘটানো থেকে শুরু করে কৃষকের ওপর অত্যাচার, ঘুষ নেওয়া এবং তাকে দেওয়া হুমকি সব কিছু বর্ণনা করল। আরতি শর্মা পাথরের মতো মুখে চুপচাপ সব শুনলেন। তার মুখে কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল না, যা মীরাকে আরও চিন্তায় ফেলে দিল। কথা শেষ হলে মীরা তার মোবাইল ফোনটা বের করে বলল, ম্যাডাম, আমার কাছে তার দুর্নীতির স্বীকারোক্তির প্রমাণ আছে। আরতি শর্মা তাকে হাত দেখিয়ে থামিয়ে দিলেন। তিনি মীরার চোখের দিকে সরাসরি তাকিয়ে প্রশ্ন করলেন, তুমি এটা কেন করছো? তুমি তো জানো এর পরিণাম কি হতে পারে। তোমার চাকরি চলে যেতে পারে, তোমার বিপদ হতে পারে। মীরা এক মুহূর্ত না ভেবে নির্ভীক গলায় জবাব দিল, জানি ম্যাডাম, কিন্তু আমি জেনে শুনে আমার উর্দির সাথে বেইমানি করতে পারবো না। আমার বাবাও একজন সৎ পুলিশ ছিলেন, আমি তার সম্মান নষ্ট করতে পারবো না। মীরার চোখের সততা আর গলার দৃঢ়তা আরতি শর্মার মনকে স্পর্শ করল। তিনি বুঝলেন এই মেয়েটি সাধারণ নয়। তিনি ফোনটা হাতে নিয়ে বললেন, রেকর্ডিংটা আমি শুনব, তুমি এখন যাও, আমি যা করার করব। তোমার পরিচয় গোপন থাকবে। ডিএসপি আরতি শর্মা শুধু একজন সৎ অফিসারই ছিলেন না, তিনি ছিলেন একজন বিচক্ষণ রণনীতিকার। তিনি অডিও রেকর্ডিংটা শোনার পর বুঝলেন যে অজয় একা নয়, এর পেছনে হয়তো আরও অনেকে জড়িত। তাই তিনি সরাসরি ব্যবস্থা না নিয়ে একটি ফাঁদ পাতার সিদ্ধান্ত নিলেন, যাতে অপরাধীকে হাতে নাতে ধরা যায়। তিনি মীরাকে আবার ডেকে পাঠালেন এবং তার পরিকল্পনাটা বোঝালেন। তিনি বললেন, শুধু এই একটা প্রমাণ দিয়ে হয়তো সে বেঁচে যেতে পারে। আমরা তাকে এমনভাবে ধরব যাতে সে কোনোভাবেই পালাতে না পারে। পরিকল্পনা অনুযায়ী পরের দিন মীরা আর অজয়ের পেট্রোল রুটে একটি নাটকীয় পরিস্থিতি তৈরি করা হবে। সিভিল ড্রেসে থাকা পুলিশের একটি দল একটি ছোট দুর্ঘটনার নাটক করবে এবং অজয় যখন তার স্বভাব মতো টাকা আদায় করার চেষ্টা করবে, ঠিক সেই সময় তাকে হাতে নাতে ধরা হবে। মীরাকে এই অপারেশনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হলো। তাকে সম্পূর্ণ স্বাভাবিক আচরণ করে অজয়কে গন্তব্যস্থলে নিয়ে যেতে হবে এবং কোনোভাবেই তাকে সন্দেহ করতে দেওয়া যাবে না। মীরার জন্য এটা ছিল এক অগ্নিপরীক্ষা। একদিকে ছিল তার সিনিয়র পার্টনার, যার সাথে সে কাজ করেছে, আর অন্যদিকে ছিল তার আদর্শ। কিন্তু মীরা জানত তাকে কোনটা বেছে নিতে হবে। সে মাথা নেড়ে সম্মতি জানালো, তার বুক কাঁপছিল,
কিন্তু সে জানত ন্যায়ের জন্য এই লড়াইটা তাকে লড়তেই হবে। পরের দিনটা ছিল মীরার জীবনের সবচেয়ে কঠিন এবং দীর্ঘতম দিন। তাকে এমন একজনের সাথে হাসিমুখে কথা বলতে হচ্ছিল যার বিরুদ্ধে সে কিছুক্ষণ পরেই একটি মারাত্মক অপারেশনে অংশগ্রহণ করতে চলেছে। অজয় সিং কিছুই সন্দেহ করেনি। সে মীরার স্বাভাবিক আচরণ দেখে ধরে নিয়েছিল যে মেয়েটি ভয় পেয়ে চুপ হয়ে গেছে। সে মনে মনে হাসল, কিন্তু সে জানত না মীরার মাথায় অন্য পরিকল্পনা ঘুরছে। দুপুরে তাদের কাছে রেডিওতে একটি ছোট দুর্ঘটনার খবর এলো, ঠিক যেমনটা পরিকল্পনা করা হয়েছিল। অজয় জিপ ঘুরিয়ে গন্তব্যস্থলে রওনা দিল। গন্তব্যে পৌঁছে দেখা গেল দুটো গাড়ির মধ্যে হালকা ধাক্কা লেগেছে এবং চালকেরা একে অপরের সাথে তীব্র বচসা করছে। অজয় জিপ থেকে নেমেই তার পুরনো খেলা শুরু করল। সে দুই পক্ষকেই থানায় নিয়ে যাবার হুমকি দিয়ে তাদের ভয় দেখালো। তারপর আলাদাভাবে দুজনের সাথেই মামলা মিটিয়ে নেবার জন্য দর কষাকষি শুরু করল। মীরা কিছুটা দূরে দাঁড়িয়ে অভিনয় করছিল যেন সে ভিড় সামলাচ্ছে, কিন্তু তার চোখ ছিল সতর্ক। সে দেখল অজয় একজন আন্ডারকভার অফিসারের থেকে ঘুষের টাকা নিয়ে নিজের পকেটে রাখছে। ঠিক সেই মুহূর্তে মীরা তার কানের মধ্যে থাকা ছোট কমিউনিকেশন ডিভাইসে শুধু একটা শব্দ বলল, এখন। মীরার সংকেত পাওয়ার সাথে সাথে চারদিক থেকে সিভিল ড্রেসে থাকা পুলিশ কর্মীরা বেরিয়ে এসে অজয় সিংকে ঘিরে ফেলল। হাতে নগদ টাকা সহ ধরা পড়ে অজয় সিংহের মুখটা দেখার মতো হয়েছিল। তার দম্ভ, তার অহংকার সব এক মুহূর্তে চূর্ণ হয়ে গেল। সে প্রথমে বিশ্বাসই করতে পারছিল না যে কি ঘটছে। যখন সে ডিএসপি আরতি শর্মাকে দেখল, তখন সে পুরো ব্যাপারটা বুঝতে পারল। তার চোখ মীরার দিকে গেল। সেই দৃষ্টিতে ছিল ঘৃণা আর বিশ্বাসঘাতকতার জ্বালা। কিন্তু মীরা নির্ভীকভাবে তার দিকে তাকিয়ে রইল। ডিএসপি আরতি শর্মা অজয়ের সামনে এসে কঠোর গলায় বললেন, হাবিলদার অজয় সিং, আপনাকে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করা হলো। অজয়ের হাতে হাতকড়ি পরানো হলো। যে হাত দিয়ে সে গরিবদের শোষণ করত, সেই হাতেই আজ কানুনের বেড়ি। মীরা কিছুটা দূরে দাঁড়িয়ে পুরো ঘটনাটা দেখছিল। তার চোখে ছিল এক মিশ্র অনুভূতি, একদিকে দুঃখ আর অন্যদিকে শান্তি। অজয় সিংকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তার দাপুটে চেহারাটা একটা অসহায় অপরাধীর মতো দেখাচ্ছিল। ন্যায় বিচারের প্রথম ধাপ সম্পন্ন হয়েছিল। হাবিলদার অজয় সিংয়ের গ্রেপ্তারের খবর দাবানলের মতো থানায় এবং পুরো জেলায় ছড়িয়ে পড়ল। এই ঘটনাটি পুলিশ বিভাগের ভেতরে এক আলোড়ন সৃষ্টি করল। ডিএসপি আরতি শর্মা ব্যক্তিগতভাবে মীরাকে তার অফিসে ডেকে পাঠালেন। তিনি মীরার কাঁধে হাত রেখে বললেন, আজ তুমি শুধু একজন দুর্নীতিবাজকে ধরিয়ে দাওনি মীরা, তুমি এই উর্দির মর্যাদা রক্ষা করেছ। তোমার মতো পুলিশ অফিসারদের জন্যই এই ডিপার্টমেন্টের ওপর মানুষের বিশ্বাস টিকে থাকবে। ভয় পেও না, আমি তোমার সাথে আছি। এই কয়েকটি কথা মীরার সমস্ত ভয়, সমস্ত সংশয় দূর করে দিল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এটাই ছিল তার সততার জয়, তার আদর্শের জয়। কিছুদিন পর মীরা নিজে সেই গরিব কৃষকটির গ্রামে গেল এবং সরকারের তরফ থেকে পাওয়া ক্ষতিপূরণের চেক তার হাতে তুলে দিল। কৃষকটি তাকে দেখে চিনতে পারল এবং তার চোখের জলে মীরার হাত ভিজে গেল। এই আশীর্বাদটাই ছিল মীরার সবচেয়ে বড় পুরস্কার। মীরাকে তার সাহসিকতার জন্য পুরস্কৃত করা হলো এবং পুলিশ বিভাগে তাকে এক নতুন সম্মানের চোখে দেখা হতে লাগল। সে বুঝতে পারল পথটা কঠিন হলেও সত্যের পথে চলার আনন্দই আলাদা। সে তার বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছিল। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিতে ভুলবেন না।